নমস্কার, আমি অর্পণ। আপনাদের সবাইকে আমাদের এফটিআর একাডেমিতে স্বাগত। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব আপনি কিভাবে এনাদেরকে গাইড করবেন। মানে শেয়ার মার্কেট হোক বা ক্রিপ্টো মার্কেট হোক, এইসব ফিনান্সিয়াল মার্কেটে সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং কি করা উচিত? দেখো অর্পণ, প্রথমে তোমাকেও ধন্যবাদ। যাই হোক, তুমি আমাকে দুখানা প্রশ্ন করলে, একটা হচ্ছে ট্রেডিং নিয়ে, একটা হচ্ছে ইনভেস্টিং নিয়ে। দেখো, দুটো কিন্তু দু রকমের জিনিস, ঠিক আছে? এবং যেহেতু এই ফিনান্সিয়াল মার্কেটটা পুরোটাই কিন্তু, বিশেষ করে স্টক মার্কেট বা ক্রিপ্টো বলো বা ফরেক্স বলো, এখানে কিন্তু পুরো সাইকোলজিটার কাজটাই বেশি। তাই ট্রেডিং একটা সাইডে হয়ে গেল এবং ইনভেস্টমেন্টটা কিন্তু একটা সাইডে হয়ে গেল। এবং ইনভেস্টমেন্ট করতে গেলে সেখানে সাইকোলজির প্রয়োগটা কিন্তু অতটা নয় যতটা আমার ট্রেডিংয়ে লাগে, তাই না? এবং তুমি বলছো সাধারণ মানুষ, দেখো সাধারণ অসাধারণ ব্যাপারটা নয়। বিষয়টা হচ্ছে যে তুমি যে কাজটাই করতে যাও, তোমাকে সেই কাজটা জেনে করতে হবে, তাই না? এবং ধরো, যদি বলি এই মার্কেটে আসা উচিত কি উচিত নয় সাধারণ মানুষের, তাহলে আমি বলবো সবারই এখানে আসা উচিত। কারণ দেখো, আজকালকার দিনের যা সিচুয়েশান, সে তুমি চাকরির ক্ষেত্রে বলো বা বিজনেসের ক্ষেত্রে বলো। চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, সেরকমভাবে মানুষ যত পরিমাণ স্টুডেন্ট আমার প্রতি বছর বেরোচ্ছে, গ্র্যাজুয়েশন বলো, মাস্টার ডিগ্রি বলো, যাই বলো, বুঝতেই পারছো জিনিসটা। সেই পরিমাণ কিন্তু আমার গভর্নমেন্টে বলো বা প্রাইভেটে বলো, সেরকম ভ্যাকেন্সি কিন্তু নেই। তো তাহলে সেই ছেলেগুলো বা সেই মানুষগুলো কী করবে? বিজনেস করবে। একদম। এবার তুমি যদি বলো বিজনেস, তো কী বিজনেস করবে? প্রতিটা বিজনেসে কিন্তু এখন দেখো তুমি কম্পিটিশন চলছে। তাহলে স্টক মার্কেটে যদি সে আসতে চায়, অবশ্যই সে আসতে পারে। কিন্তু একটা জিনিস দেখো, কোনো বিজনেস যদি আমাকে স্টার্ট করতে হয়, আমার মনে হয় যে সে যে বিজনেসই করুক, সে বিজনেসটার চিন্তাটা সে করে কিন্তু তার ক্যাপিটালের উপর ভিত্তি করে। একদম। যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি, ধরো আমার কাছে 5 লাখ টাকা আছে আর তোমার কাছে ধরো 5 কোটি টাকা আছে। তাহলে আমার কাছে যে 5 লক্ষ টাকাটা আছে, সেই 5 লক্ষ টাকা দিয়ে হয়তো আমি যদি বিজনেস শুরু করতে চাই, যদি খাবার বিজনেসই করে ধরো, আমি রেস্টুরেন্টের কথা ভাবতে পারি, তাই না? কিন্তু তোমার কাছে আছে 5 কোটি টাকা, তুমি কিন্তু রেস্টুরেন্ট ভাববে না, তুমি কিন্তু হোটেলের কথা ভাববে যে আমি একটা হোটেল খুলবো। তো সেই রকমই স্টক মার্কেটেও তাই, যার কাছে 10,000 আছে সে 10,000 টাকা পুঁজি নিয়েও আসতে পারে, যার কাছে 5 লাখ টাকা আছে, 10 লাখ টাকা, সে সেই পুঁজি নিয়ে নামতে পারে। কিন্তু যার কাছে যে পুঁজিই থাক, সে কিন্তু এই মার্কেটে আসতে পারে। তার আগে তাকে অবশ্যই জানতে হবে বা শিখতে হবে সেই যে বিজনেসটা করতে এসে। কারণ দেখো, আমার মতে স্টক মার্কেট কিন্তু বিশ্বের 1 নম্বর বিজনেস, তাই না? এটা এটা একদমই ঠিক, একদম আমি আপনার সাথেও সহমত। বিশ্বের 1 নম্বর বিজনেস এবং এর পরিধি বিশাল। বাট ঘটনাটা কি হচ্ছে, এই যে 5 লাখ বা 5 কোটি, যে 5 কোটি টাকা নিয়ে ট্রেড করছে, যেমন ধরুন, মানে এখানে একটা বিষয় আমিও এই জিনিসটা উপলব্ধি করেছি, যে মানুষের যে বেসিক নিডস, এখন সেই বেসিক নিডস রুটি কাপড়া মাকান, তো বেসিক নিডস আমাদের ফুলফিল হওয়া দরকার। এবারে যে 5 লাখ টাকা নিয়ে করছে বা যে 5 কোটি টাকা নিয়ে করছে, এই দুটোর ডিফারেন্স এটাই হচ্ছে যে 5 লাখ টাকার ব্যক্তি ভাবছে যে 5 কোটি টাকার মতো করে আমি আর্ন করবো। সে এটা ভাবছে না যে তার ক্যাপিটালটা 5 CR, আমার ক্যাপিটাল 5 লাখ। একদম। তো আইদার আমাকে ক্যাপিটাল বাড়াতে হবে, আদারওয়াইজ আমার ক্যাপিটালে যেটা
রিস্ক ফ্রি ট্রেড হবে, যেটা প্রপার নলেজের সাথে, প্রপার ডাইরেকশনের সাথে, প্রপার ডিসিপ্লিনের সাথে, প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে হবে, একদম সেই জিনিসটাতে করতে তুমি হবে। একদম ঠিক কথা। যখন দেখো যাও, আমি যখন যে স্টুডেন্টকে বলি বা যারা আমার কাছে শেখে বা যারা যারা গাইড নেয় আমার কাছ থেকে, একদম একটা কথা আমি তাদেরকে বলি যে আমরা হচ্ছে রিটেলার, তাহলে আমাদের পুঁজি কত হবে, আর 100 কোটি 200 কোটি 300 কোটি। কিন্তু যারা অপারেটর কারা, তুমি নিশ্চয় জানবে এগুলো, এফআইআই ডিআই এগুলো সব অপারেটর। আমি তো জানি স্যার, বাট আমাদের ভিউয়ার্স যারা, সবারই জানা উচিত বিষয়টা যে অপারেটর মানে কারা, যারা এফআইআই ডিআই, যারা মার্কেটকে পরিচালনা করছে। একদম তো তাদের কিন্তু বড় পুঁজি, কিন্তু আমরা রিটেলার, আমাদের কিন্তু ছোট পুঁজি। এবং আমরা ছোট পুঁজি নিয়ে আমরা কি করছি, আমরা বড় স্বপ্ন দেখছি। আর অ্যাকচুয়ালি যাদের কাছে বড় বেশি টাকা, যে মানে বেশি পরিমাণ টাকা নিয়ে যারা এই মার্কেটে আসছে অপারেটররা, তাদের কিন্তু ছোট্ট একটা লক্ষ্যমাত্রা থাকে, ইয়ারলি হয়তো 20 থেকে 40% হলেই তাদের কিন্তু অনেক। কিন্তু যেহেতু আমাদের পুঁজিটা কম এবং আমাদের টার্গেটটা অনেক উঁচু, তার ফলে আমরা কি করি, এই মার্কেটে এগ্রেসিভ ট্রেডিং করা শুরু করে দিই, তাই না? এবং উইদাউট নলেজ, প্রপার নলেজ কিন্তু থাকে না। আমার আজকে দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি তোমাকে বলছি, দেখো উঁচু নিচু তোমাকে চলতেই হবে এই মার্কেটে, পাবেই তুমি। তুমি কখনোই তুমি প্রতিদিন প্রফিট করতে পারবে না ট্রেডিং করতে গেলে, বলছি। তোমার স্টপ লসই হতেই পারে, কিন্তু তোমাকে যে জিনিসটা নিয়ে বা যে স্ট্র্যাটেজি নিয়ে তুমি কাজ করছো, সেই স্ট্র্যাটেজি তোমার পাওয়ারফুল হওয়া দরকার। তোমার অ্যাকুরেসি যেন 80% 85% অ্যাভাব থাকে, না হলে তুমি লস করবে, তো স্টপ লস তোমার হিট হবেই। তাহলে উইদাউট নলেজ এখন যদি আমি চলে আসি, ধরো তুমি তো এত বছর ধরে অপশন ট্রেডিং করছো, প্রায় 10 বছর হয়ে গেল। আজকে অর্পণও কিন্তু অপশন ট্রেডিং করছে, প্রায় 10 বছর হয়ে গেল, এবং ও একটা ভালো জায়গাতে এখন কিন্তু আছে। মানে প্রথমে যেমন ছিল তার থেকে আজকে অনেক ভালো জায়গাতে আছে এবং কনসিস্টেন্টলি একটা প্রফিটও করে যাচ্ছে। তো তুমি বলো। ধন্যবাদ স্যার, এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আশা করি জীবনে আরো কিছু করতে পারবে। একদম একদম, অবশ্যই পারবে। এবং ও কিন্তু অনেক মানুষকে গাইড করছে, সে ওর গাইডেন্সেও কিন্তু অনেক ছেলেরাই আসে কিন্তু ভালো জায়গাতে পৌঁছে গেছে। স্যার আপনার কৃপা স্যার। ঠিক আছে, যাই হোক। তো তুমিও কিছু বলো যে অপশন ট্রেডিং করতে গেলে কি করা উচিত মানুষের আজকে। কারণ অপশন ট্রেডিং করতে গেলে মানুষ ভয় পায়, এবং বেশিরভাগ লসই কিন্তু আমার অপশন ট্রেডিং এই হয়, তাই না? তো এই অপশন ব্যাপারটা নিয়ে আসার আগে আমি ওটাকে, মানে আগে যে ব্যাপারটা আমাদের ছিল সেই জিনিসটাকে যদি সাম আপ করি, তাহলে আমরা এটা বুঝলাম যে সাধারণ মানুষের অবশ্যই শেয়ার মার্কেটে আসা উচিত, বাট উইথ প্রপার নলেজ, উইথ প্রপার ডাইরেকশন। এখন চ্যালেঞ্জ আপনার কাছে এটাই যে আপনি যে নলেজটা যার কাছ থেকে নেবেন, সেই নলেজটা প্রকৃত কি না সেটা আপনাকে বুঝে নিতে হবে। কারণ আমরা এটা সেই শাস্ত্র থেকে শুনে এসেছি যে গুরু বিনা মুক্তি নাহি। তো প্রকৃত গুরুর সান্নিধ্য না পেলে জীবনে কোনো কিছুতেই সাফল্য করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে নাও হতে পারে। তো যাই হোক, সেগুলা আপনাদের ওপরে ছাড়লাম। তো যেটা স্যার বললেন যে অপশন ট্রেডিং, এই অপশন ওয়ার্ডটা শোনার সাথে সাথে আমাদের মাথাতে একটা জিনিস কি আসে, যে রিস্কি। এবং এটা আমি বলছি না, এটা ডেটা বলছে যে মোর দেন 90% ট্রেডার আর ইন লস। 100 জনের মধ্যে 90 জন অপশন ট্রেডার আজকে লসে আছে। বাট কেন লসে আছে? আচ্ছা, এটা একটু এক্সাম্পলের সাথে বুঝবো, একটা খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে বুঝবো। যে ধরুন, এই যে অপশন ট্রেডিংয়ে দুটো জিনিস হয়, এক হয় অপশন বাইং, সেকেন্ড ইজ অপশন সেলিং। অপশন সেলিং সম্বন্ধে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে পুট বাই করা মানেই হচ্ছে অপশন সেলিং। আচ্ছা, পুট কি কল কি এগুলো সব আসবো, বাট ঘটনাটা হচ্ছে যেটা অপশন বিষয়টা তুমি বলো, যে অপশন যে ট্রেডিং স্টাইলটা বা অপশন যে ইনস্ট্রুমেন্টটা, ওটাতে সাধারণ মানুষের আসা কি উচিত, বা যে ভয় যে পাচ্ছে মানুষ অপশন ট্রেডিং করতে গেলে, তো সেখান থেকে ভীতিটা কীভাবে কাটাবে সাধারণ মানুষ? এই ভয়টা তখনই কাটবে, কারণ ভয় কাটার একমাত্র জায়গা হচ্ছে প্রপার নলেজ। একদম। যে কোনো জিনিসে, যেমন আমরা ভূতকে ভয় পাই, কেন ভয় পাই? কারণ আমরা ভূতকে দেখতেই পাই না। ধরো আমি গাড়ি চালানো শিখছি, প্রথম অ্যাক্সিডেন্ট আমার হবে, কিন্তু ভয়ও লাগে। তারপরে তো আলটিমেট আমরা শিখে যাই এবং স্মুথলি ড্রাইভ করি, একদম সেই রকম। বাট শেয়ার, এই এটা খুব ভালো কথা বলেছেন। শেয়ার মার্কেটে না ব্যাপারটা কি হচ্ছে, ডাইরেক্ট মানি টু মানি। তো এখানে একটা জিনিস আমি সবসময় বলি মানুষকে, যে আপনি যদি গাড়ি চালাতে পারেন ভালো, যদি গাড়ি চালাতে না পারেন আরও ভালো। আপনি একটু একটু চালাতে জানেন, তাতে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, দ্যাট ইজ ভেরি রিস্কি ফর ইউ অ্যাজ ওয়েল অ্যাজ রাস্তাতে যে আছে। একদম একদম। তো এই ব্যাপারটা দিয়ে যে অপশনে আমি যে যে জিনিসটা বলছিলাম যে রিস্ক হচ্ছে ওইটাই। আপনি শেয়ার মার্কেটে কোনো কিছু জিনিস কিনতে যাচ্ছেন, কিনতে গেলে আপনাকে কাউকে না তো কাউকে বিক্রি করতে হবে, তবেই সেই জিনিসটা এক্সিকিউট হবে। এখন ঘটনা হচ্ছে, আমি যদি অ্যাজ পার লজিক যাই যে 100 জনের মধ্যে 90 জন লসে আছেন, কারা লসে আছেন? অপশন বায়াররা। তার মানে ঠিক তার উল্টো দিকে
90 জন বায়ার লসে আছে মানে 90 জন সেলার প্রফিটে আছে, আদারওয়াইজ নাহলে বায়ার কি করে প্রফিটে একদম, থাকবে? একদম। তা এটা জিনিসটা ঠিক এরকম যে একটা খাঁচার মধ্যে একটা বাঘকে আর একটা মানুষকে আপনি ঢুকিয়ে দিয়েছেন, এখন দিয়ে খাঁচাটাকে বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন ওই খাঁচার মধ্যে খাঁচাটা মানুষটার জন্য রিস্কি না বাঘটার জন্য রিস্কি, এবং বাঘের জন্য খাঁচাটা সেফ না মানুষের জন্য খাঁচাটা সেফ? একটু যদি ভালো করে বুঝি, মানুষের জন্য খাঁচাটা খুব রিস্কি, বাঘের জন্য খুব সেফ। কেন? বাঘকে যদি খেতে হতো সেখানে যেমন ইচ্ছা তারভাবে খেতে পারবে, যেমন ইচ্ছা খেতে পারবে, হ্যাঁ। জঙ্গলে হলে কি ওকে ছুটে দৌড়ে ওকে শিকার করতে পরিশ্রম করে হতো, তাকে খেতে হচ্ছিল। মানুষটা গাছে উঠে যেত, বাঘ একদম, উঠতে একদম। পারতো না। বাট খাঁচাতে কি হচ্ছে, এই খিদে পেলো হাতটা কামড়ে খেয়ে নিলাম, একদম। এই খিদে পেলো পাটা কামড়ে খেয়ে নিলাম, জাস্ট লাইক অপশন সেলার। এখন ঘটনা হচ্ছে বাঘেরও রিস্ক হয়ে যেতে পারে, তার মানে এখানে বাঘ তুমি বলতে চাইছো অপশন সেলার, রাইট? হচ্ছে বাঘ। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে তাহলে যে রিস্কের ব্যাপারটা এই জন্যই রিস্ক, কারণ আমরা অপশনকে প্রপারলি ট্রেডিং করতেই জানি না। আমরা অপশন ট্রেডিং এ শুনি মানুষ ক্যাপিটাল উড়িয়ে দিচ্ছে। অপশন ট্রেডিং এত ভালো ভালো স্ট্র্যাটেজি আছে, আপনি 200 টাকার এগেনস্টে 2000 টাকা প্রফিট করতে পারেন, 500 টাকার এগেনস্টে আপনি 4000 টাকা প্রফিট করতে পারেন, 1:8। আমি 8 বার ওই ট্রেডটা নিলে 8 বার যদি আমার লস হয় তবে গিয়ে আমার একবার প্রফিটের পয়সা যাবে। বাট আমরা সেভাবে ট্রেড করি না, আমরা মনে করি যে 10,000 টাকা নিয়ে আমরা কোটি কোটি টাকা বানিয়ে নেবো। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল হ্যাঁ, মিডিয়াতে এখন আবার অনেক জায়গায় বলছে যে একদম সিওর শর্ট, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি সেবির আবার গাইডলাইনের বাইরে Guidelines চলে আছে, যাচ্ছে। কিন্তু স্টক মানা- মার্কেটে 100% মধ্যে কিছু হয় না, কিন্তু তবুও যদি একটা স্ট্র্যাটেজি আমরা মেনে কাজ করি, বিভিন্ন মানে অনেক কিছু না জেনে, যেমন কথা আছে না, গো ডিপ নট ব্রড। Yes. এখানে কি করে মানুষ অনেক কিছু শিখে, যেমন অনেক ইন্ডিকেটর, বিভিন্ন রকমের প্রাইস অ্যাকশন সব কিছু শিখছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা নেই। জায়গা নেই। কোনটা করবে, এটা করবে ওটা করবে, এই করতে গিয়ে মানুষ কি করছে, হেজিটেশনে চলে আসছে এবং লস, একদম তাই না? সব খিচুড়ি হয়ে যাচ্ছে। খিচুড়ি হয়ে। তারপর যেটা আমি শিখবো, প্রপার শিখবো, সেটাকে আগে ইমপ্লিমেন্ট ভালো করে করবো, করবো। তারপরে একটা জিনিস শিখবো। কিন্তু এখন সব কিছু শিখে যদি আমি নেমে যাই, তাহলে আমার আর কোনোটাই হবে না, না। আবার এই যে একটা বিষয় না যে সবকিছু শেখা তো ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি মার্কেটে তো সেই জিনিসটা কার্যকরী নয়। আমি যদি ভাবি একটা হ্যামার ক্যান্ডেল, একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, একটা রাউন্ডিং বটম প্যাটার্ন দেখে আমি শেয়ার মার্কেটে ট্রেডিং করে নেবো, অপশনের কথা তো বাদই দিলাম, শেয়ার মার্কেটে ট্রেডিং করে নেবো, তাহলে কোথাও না কোথাও আমি একটু ভুল ভাবছি। তার মানে এটা নয় যে এগুলো শেখার প্রয়োজন নেই। আমি পরীক্ষা দিতে গেলে আমাকে ওয়া কখ শিখতে হবে, তবেই আমি অজ আমো এটা পারবো, তারপরেই আমি কুজ্ঝটিকা বানানো যেতে পারবো। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে হ্যাঙ্গিং ম্যান বলো বা হ্যামার বলো বা বিভিন্ন প্যাটার্ন বলো, এগুলো মানে বর্ণ পরিচয়। একদম। শেয়ার মার্কেটের ক্ষেত্রে এগুলো যেমন আমরা বাংলা ভাষায় যেহেতু কিন্তু বলছি, বিভিন্ন একাডেমি, অনেক তোমার থামাচ্ছি, বিভিন্ন একাডেমিতে এগুলো পড়িয়েই তো অনেক কিছু করছে, মানে স্টুডেন্টকে বলছে এগুলোই শিখতে হবে, এগুলোই মার্কেটে কাজ করে, তাহলে কি এগুলো ঠিকঠাক? তোমার মতে এগুলো যদি বর্ণ পরিচয় হয়, তাহলে আমি মাধ্যমিক দেবো বা এইচএস দেবো, সেখানে তাহলে কি শিখবো? তাহলে আরো মানে আরো নিশ্চয়ই কিছু আছে। আরো আছে, মানে আমি এখানটাতে আপনাকে একটু সময় নিয়ে বলবো। হ্যাঁ। যারা যে একাডেমি শেখাচ্ছে তাতে কোনো অসুবিধে নেই, শিক্ষা প্রদান করা না, এটা খুবই- একাডেমি বলতে আমি কোনো একাডেমিকে পার্টিকুলার বলছি না, But না, ইউটিউব খুললেই তো আমরা it's দেখতে true, পাচ্ছি না। it's true, এটা আমরা বহু মানে স্টুডেন্ট আমার কাছেও বলেছে যে স্যার এই জিনিসগুলো তো শিখেছি, বাট এগুলো তো সেভাবে কাজ করতে পারছি না। শেয়ার মার্কেট এমন একটা জায়গা না, এখানে আপনি এক্ষুনি শিখে এক্ষুনি অ্যাপ্লাই করে এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। আপনাকে 2 বছর, 5 বছর, 10 বছর অপেক্ষা করতে হবে না। আপনি যে নলেজটা দিচ্ছেন সেটা আদেও মার্কেটে কার্যকরী কিনা সেই জিনিসটা সঙ্গে সঙ্গে প্রমাণ পেয়ে যাবো। এবং ঘটনাটা হচ্ছে এরকম বহু স্টুডেন্ট আমাকে বলেওছে যে স্যার এগুলোর উপর তো আমি কাজ করতে পারছি না। বাট ঘটনাটা হচ্ছে এটা তো বাস্তব, যে জিনিসটা সবার, এটা আজ থেকে 10 বছর আগে এই জিনিসগুলো কাজ করতো, এখন করে না। কেন করে না? জিনিসগুলো লজিক্যাল, বাট এখন কেন করে না? কারণ এগুলো সবাই জানে। হ্যাঁ, তার মানে তুই বলছিস যে সাইকোলজিটা এখানে মেইন ফ্যাক্টর। সাইকোলজি এবং প্রপার নলেজ, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কি, রাউন্ডিং বটম প্যাটার্ন কি, আপনার এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এটা কেন কাজ করে না? বিকজ এটা সবাই জানে। এখানে সেই জিনিসটাই কাজ করবে যেটা সবাই জানে না, যেটা সবার চোখে ধরা পড়ে না। তার মানে এখানে আমি যেটা বুঝলাম, এবং আমার দর্শক বন্ধুরা হয়তো এখানে বুঝতে পারছেন যে বিষয়টা হচ্ছে, এগুলো তেমন একটা ট্র্যাপ বলতে পারো তুমি, একদম, যে এইগুলো শিখিয়ে এইভাবে ট্রেড নেওয়া করিয়ে তার মানে কেউ আমাদেরকে ট্র্যাপে ফেলছে। একদম, হ্যাঁ, একদম। আচ্ছা। দেখুন, মানে একটা সত্যি কথা বলতে, মানে আমরা এটা জানি যে ইন্ডিয়াতে 5-6% মানুষের কাছেই ক্যাপিটাল আছে, যাদেরকে আমরা পুঁজিপতি বলি। তো এখন ঘটনা হচ্ছে তাদের হাতেই সমস্ত কিছু কন্ট্রোল, তাদের কাছেই মিডিয়া, তাদের কাছেই মানে কি বলবো, যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তো ওনারা যেটা চাইবেন আমরা দেখি, সেটাই আমরা দেখতে পাবো, যেটা চাইবে আমরা শুনি, সেটাই আমরা শুনতে পারবো। আমরা আমাদের দ্বারা চলছি না, এটা একটা খুব মানে বড় বিষয়।
যে আজকের ডেটে আমরা আমার ইচ্ছা মতো চলছি না। আমি একটা টেলিভিশনে কি অ্যাড দেখবো, ইটস নট কন্ট্রোল বাই মাই সেলফ। একদম একদম। এবং সেই অ্যাডটা দেখেই তো আমি কিনতে যাচ্ছি, এবং ওই অ্যাডটাই তোমাকে কন্ট্রোল করছে। একদম। তার অ্যাডটা যে চালাচ্ছে হি ইজ কন্ট্রোলার হ্যাঁ। অর সি ইজ কন্ট্রোলার। তো এইভাবে শেয়ার মার্কেটেও এরকম বহু কিছু ইনফরমেশন দেওয়া হয় যেগুলো আদেও কার্যকরী নয়, কিন্তু সেই জিনিসগুলোতে যদি না মানুষ প্রভাবিত হয় তাহলে তারা পয়সা কামাবে কি করে? ওনাদের সাইকোলজিটা একটু অন্য রকমের, একটু বাথায় একটু আমি আপনাকে যদি বলি, আমি 1,00,000 টাকা লাগিয়ে ভাবছি আমি ডেলি 10,000 কামাবো, ওনারা 1 কোটি টাকা লাগিয়ে আপনার কাছ থেকে 10,000 নয়, আপনি 10,000 ভেবে মার্কেটে গেলেন, আপনার কাছ থেকে 1,000 টাকা লস করাবে, আপনার মতো 10 জনের কাছ থেকে লস করিয়ে 1 কোটি টাকার এগেনস্টে উনি 10,000 কামাবে। These are the operators, these are the FII, DI, HNIs. ওদের অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টটা অনেক বড়, কিন্তু টার্গেটটা ওদের অনেক ছোট, তার ফলে ওরা এবং একজনের কাছ থেকে ওরা অনেকের কাছ থেকে নিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আপনি একবার ভাবুন না, যে আপনার কাছে নলেজ আছে, আমার কাছে নলেজ আছে, আমরা খুবই ক্ষুদ্র ব্যক্তি। এই নলেজটা যাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তাদের কাছে হয়তো নেই, কিন্তু তারা চাইলে কি এই নলেজটা অ্যাকোয়ার করতে পারবে না? তাহলে অবশ্যই আমরা যদি ভাবি যে 1,00,000 টাকা লাগিয়ে একদিনে 2%, 4%, 5% ডেলি কামাবো, তাহলে যার কাছে 1 লক্ষ কোটি টাকা আছে সে 1 বছরে কি বানাবে? একটু যদি আমরা কম্পাউন্ডিং হিসেবে দেখি যে 1,00,000 টাকাতে যদি ডেলি 1% করে আমরা ভাবি, সেই 1% 1 বছরে কোথায় দাঁড়াবে আমি মুখে বলতে পারবো না, আমার স্ক্রিনে আসবে না। একদম। যেমন এখানে যদি একটা আপনাকে ছোট্ট আমি উদাহরণ স্বরূপ বলি, যে একটা ব্যক্তিকে বলা হলো যে আপনি মাসে আপনাকে 50 লাখ টাকা স্যালারি দেওয়া হবে, আরেকজন ব্যক্তিকে বলা হলো 30 দিনের হিসাবে প্রথম দিন 1 টাকা এবং তারপরের দিন 2 টাকা কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং হবে এবং ডাবলিং হবে। তাহলে 1 টাকা হয়ে যাবে 2 টাকা, 2 টাকা হবে 4 টাকা, 4 টাকা হবে 8 টাকা, 8 টাকা হবে 16 টাকা অ্যান্ড সো অন। কয়েক কোটি টাকা ওটা পৌঁছে। এবং আপনি ভাবতে পারছেন 30 দিনের মাথায় গিয়ে ওটা কত হবে? একদম more than 53 crore। একদম। তাহলে এই দিস ইজ কল্ড পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো ঘটনাটা হচ্ছে যদি আমার কাছে 2,000, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। আচ্ছা একটু থামাচ্ছে, এই পাওয়ার অফ কম্পাউন্ডিং বলতে একটা জিনিস প্রশ্ন মনে হলো আমার। তাহলে আমাদের ভিউয়ার্সদেরকে তুমি কি বলতে চাইছো, যে তারা অপশন বাই করবে, অপশন সেল করবে, ঠিক আছে, এবং তার সাথে কি মিউচুয়াল ফান্ডের দিকেও কি যাওয়া উচিত? মানে সেই বিষয়টা এইখানে ব্যাপারটা আমি আপনাকে বলতে চাইছি, মিউচুয়াল ফান্ড এটা কি হলো, একটা ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেট এটা হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। অনেকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভয় পায় না, লসের ভয়। তো ভয়, দেখুন ভয় পায়, দ্যাট ইজ ওকে। ভয়ের আমরা আগেই যেটা বললাম যে ভয় থেকে কাটতে গেলে আপনাকে প্রপার নলেজ নিতে হবে, প্রপার ডিসিপ্লিন শিখতে হবে, প্রপার সাইকোলজিকে প্র্যাকটিস করতে হবে, প্রকৃত গুরুর হাত ধরে আপনাকে এগিয়ে যেতে হবে, তখনই আপনার ভয় কেটে যাবে। এখন ঘটনা হচ্ছে আপনি বলছেন মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করবো, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে কোথায়? শেয়ার মার্কেটে। তাহলে যদি শেয়ার মার্কেট গ্রো না হয় তাহলে মিউচুয়াল ফান্ডে আপনার ফান্ডটা বাড়বে কি করে? সো পার্সোনালি আই বিলিভ যে আপনার ক্যাপিটাল ডাইভার্সিফাই থাকা উচিত। কিছু ক্যাপিটাল আমার মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করা উচিত, লাইক এসআইপি, লাইক লামসাম। এখন আরও একটা জিনিস আসছে দ্যাট ইজ কল এসআইএফ। তো এরকম ধরনের বিভিন্ন ধরনের জিনিস আসছে। তো এসআইএফ নিয়ে অ্যাকচুয়ালি একটা ভিডিও আমাদের করা আছে চ্যানেলে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো ওটা দেখবেন। এসআইএফ এই জাস্ট 2025-এই নতুন লঞ্চ করেছে। তো 1st May আই গেস 1st May or 1st April এসআইএফ আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং কাইন্ড অফ এসআইপি। যাই হোক, বাট ঘটনা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইটস নট এ ব্যাড থিং। যারা একদম ডাইরেক্টলি শেয়ার মার্কেট ইনভেস্ট করতে চান না, যারা কিছু বোঝেন না, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, যেটা একটা মোটামুটি বছরে যদি লং টার্ম আমরা হিসেবে ভাবি নিয়ারলি 14 to 17% একটা নিয়ার অ্যাবাউট আপনি রিটার্ন পেয়ে যাবেন। তাহলে যাই হোক অর্পণ, তোমার যেটা ফার্স্ট প্রশ্ন ছিল আমাকে, যে ট্রেডিং বা ইনভেস্টিং কোনটা করা উচিত বা আমাদের ভিউয়ার্সদের বা সাধারণ মানুষের, সেখানে আমি একটা কথা যদি বলি, যে ট্রেডিং জিনিসটা করতে গেলে কিন্তু আপনাকে সাইকোলজিক্যালি প্রচুর স্ট্রং হতে হবে। একদম ঠিক আছে। এখানে আমরা ট্রেড নেবার পরে সেই সময় আমাদের ভেতরে যে ফিলিংসগুলো হয় সেগুলোর প্রতিও কিন্তু আমাদের স্ট্রং থাকতে হবে, তাই না? উইক হলে ওই সময় হবে না, কারণ ট্রেডিং করতে গেলে কিন্তু মার্কেটে আপ ডাউনটা সেসব আপনি সামনে বসে বসে দেখছেন, এবং অনেকের ওই আপ ডাউনটা নেওয়ার ক্ষমতাও কিন্তু খুব কম থাকে। ইনভেস্টে কিন্তু সেরকমটা থাকে না। ইনভেস্টে কি আপনি একটা প্রপার ভিউ নিয়ে এবং একটা লং টার্ম ভিউ নিয়ে আপনি সেখানে করছেন, সেখানে একদম, এবং সেখানে মার্কেট ওঠা পড়াটা অতটা আপনার দেখারও দরকার হয় না, তাই না? ওই জন্য আমরা বিশেষ করে যেগুলো স্টুডেন্টদেরকে বলি বা গাইড করি, আমরা কিন্তু সুইংটা বিশেষ করে একটুখানি ফোকাস করি, জানো তো? কারণ হচ্ছে সুইং হলে কি হয়, আমি একটা এনাফ টাইম পাচ্ছি অ্যানালিসিস করার,
এবং আমার কাছে নির্দিষ্ট টার্গেট থাকছে, ঠিক আছে, এবং আমার কতটা মার্কেটে সময়ও দিতে হচ্ছে না। হলো। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। আমাকে কিছু স্টুডেন্ট বলছিলেন যে আপনি রিসেন্টলি লাইক নো স্টপ লস স্ট্র্যাটেজি সামথিং কিছু আপনি মানে করেছেন, একদম লঞ্চ করেছেন, যে যেটাতে আপনার কোনো রকম কোনো কিছু মানে স্টপ লসই নেওয়ার নেই। দেখো ব্যাপারটা কি? ব্যাপারটা দেখো, মার্কেটে উইথাউট স্টপ লস ইজ ইট পসিবল স্যার? একদম একদম পসিবল। দেখো ট্রেডিং করতে গেলে আমি যেটা বুঝি, এটা ইন্টারডে করতে গেলে আমার স্টপ লসটা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমি যদি সুইং ট্রেড করি এবং আমি যদি এটা প্রপার ওয়েতে করি এবং প্রপার স্টকে করি, তাই না, তাহলে সেখানে আমার স্টপ লসটা অতটা দরকার পড়ে না। আমি কেন বলছি কথাটা, দেখো স্টপ লস কনসেপ্টটা কোথা থেকে এলো? আগে আমাকে সেটা জানতে। স্টপ লস জিনিসটা আমাদের মাথায় ঢোকালো কে বা কারা? আমার তো মনে হয় স্টপ লস একটা ট্র্যাপ। স্টপ লস আমরা দিই কোথায়? তুমি ভাবো যখন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স, লাইক তাই না, ব্রেক করলে বা উপরে গেলে আমরা সাপোর্টের একটু নিচে দিই বা রেজিস্ট্যান্সের একটু উপরে দেবো। তাহলে এই যে জিনিস আমাদের শেখালো কে? এটা এলো মানে কারা আমাদের মাথায়? তেমন অপারেটর। আর স্টপ লস হিট হয়েই আমাদের স্টক বেড়ে যায়। দেখবে বেশিরভাগ তুমি ইনভেস্টার বা ট্রেডারদের শুনবে যে আমার স্টপ লস খাবার পরে স্টকটা বেড়ে গেল, আর না হলে পড়ে গেল, তাই না? তাহলে স্টপ লস একটা ট্র্যাপ আমার মনে হয়, কিন্তু ট্রেডিং এর জন্য অবশ্যই লাগবে, তাই না? মেইনলি ইন্ট্রাডে ট্রেডিং। হ্যাঁ, যেহেতু লোয়ার টাইম ফ্রেমের উপর করছি, কিন্তু হায়ার টাইম ফ্রেম, যেমন দেখো আমার যে স্ট্র্যাটেজিগুলো আছে, 8খানা স্ট্র্যাটেজি আছে, ওতে ডেইলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমের উপরে আমরা ওগুলো করি। আচ্ছা। এবং যেহেতু আমরা রিভার্সাল ট্রেডার, আর এই মাথায় রাখবে বিশ্বে কিন্তু দু রকমের গোষ্ঠী হয়, জানো তো? একটা হচ্ছে ব্রেকআউট, একটা হচ্ছে রিভার্সাল। এবং ইন্ডিয়াতে কিন্তু 95% তুমি ধরো ব্রেকআউট ট্রেডার আছে। তুমি যে প্যাটার্নগুলোর নাম বলছিলে একটু আগে, হেড এন্ড শোল্ডার, ডাব্লিউ প্যাটার্ন, এগুলো প্যাটার্ন, এগুলো সবই তোমরা জানো, এগুলো সব হ্যাঁ ব্রেকআউট এন্ড ব্রেকডাউন। হ্যাঁ, এতে কি হয়, আমরা প্রাইসের সঙ্গে সঙ্গে ছুটি বা পেছনে পেছনে ছুটি, যেটাকে আমি বলি যে চিতা আর টাইগার। আমরা হচ্ছে রিভার্সাল, আমরা হচ্ছে কি বলতো, ঝোপের মধ্যে এসে বসে থাকি, আমাদের শিকার জল খেতে এলে আমরা লাভ মারবো, কিন্তু চিতা যেটা করে ও কিন্তু শিকারের পেছনে পেছনে ছুটে। তো সেই রকম ব্রেকআউট ট্রেডাররা কিন্তু এক প্রকার চিতা, ওরা কিন্তু প্রাইসের পেছনে পেছনে ছুটছে, আর আমরা কি প্রাইস আমাদের কাছে এলে আমরা কিনবো। একদম। তো সেই রকম প্রতিটা স্ট্র্যাটেজি কিন্তু রিভার্সাল ট্রেডের উপরে আছে, এবং অনলি ডেইলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমের উপরে আছে। আচ্ছা স্যার, এটাতে রিটার্ন কিরকম, কিভাবে আপনারা ক্যালকুলেট করেন? দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মিনিমাম রিটার্ন হচ্ছে 20%, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম ধরো ওটা 60%, 65% যেতে পারে। এবং তুমি সময়সীমা যদি বলো যে মিনিমাম 20% পেতে গেলে তোমাকে ম্যাক্সিমাম সময়সীমা হচ্ছে 3 মান্থ, এবং মিনিমাম তুমি 1 মাসও কখনো, দেখো মার্কেট সব কিছু নির্ভর করে, এবং মার্কেট আমাকে কখন আমাকে রিটার্ন দেবে সেটা আমি জানি না, সেটা কেউই জানে না, তাই না? কেউ যদি বলে 100%, তাহলে সে ভুল বলছে, হয় সে ভগবান, নাহলে সে ফ্রড, তাই না? এখানে ড্রিম সেল করার জন্য আমরা তো এখানে বসি, তার আমরা ড্রিম কাউকে সেলও করবো না, কিন্তু একটা মিনিমাম 3 মান্থসের একটা থাকে যে 3 মাসের মধ্যে আশা করি 20% পেয়ে যেতে পারি, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম সেটা 6 মান্থ তোমার চলে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তবে 20%-এর নিচে আমরা বেরোই না। এবার যদি বলো স্টপ লস, এই স্টপ লসটা আমরা কোথায় লাগাই জানো তো? কোথায় বলুন? স্টক সিলেকশনে। ওকে, এই ওয়ার্ডটা তুমি হয়তো প্রথম শুনলে যে স্টক সিলেকশনে আবার স্টপ লস কি করে লাগানো হয়। একদম। আমরা অ্যাকচুয়ালি কোনো, তাহলে মানে আপনি বলতে চাইছেন স্টপ লস নট অন প্রাইস, হ্যাঁ, স্টপ লস অন স্টক। আমার ওয়াচ লিস্টে আমি সেই স্টকটাকেই রাখবো যেটা আমার মনে হবে যে এই স্টকটা মনে হয়, মানে আমার একদম টোটাল আমি যে রিসার্চ ওই স্টকটার পেছনে আমার থাকবে, মানে যে কোনো স্টককে উঠিয়ে আমি ওয়াচ লিস্টে রাখবো না। কিরকম স্টককে আপনি নেবেন? যেমন দেখো আমরা সাধারণত অনেকগুলো স্টক সিলেকশনে বহু ক্রাইটেরিয়া আছে, বহু ট্রিগার পয়েন্ট আছে। এক সেকেন্ড আপনাকে একটু ওয়ে করছি। আজকে কিন্তু আমি এরকম 3টে স্টক আপনার কাছ থেকে জানবো। আমি জানবো ইন দ্য সেন্স আমার ভিউয়ার্সদের জন্য আমি এরকম 3টে স্টক আপনার কাছ থেকে জানবো, যেটা আমি বলছি না এটাতে হবে, এরকম হয়েছে, এরকম 2-3টে স্টকের কথা বলবেন, কারণ কিছু আমাদের সেবির গাইডলাইন্স অনুযায়ী আমাদেরকে চলতে হয়, উই ক্যান নট ডিসকাস অ্যাবাউট স্টকস। বাট আপনি যে জিনিসটার কথা বলছেন এটা ঘটেছে, এটা নিয়ে তো আমরা আলোচনা করতেই পারি। একদম একদম। দেখো ব্যাপারটা এখন ঘটেছে, এখন আমি যদি বলি যে এই স্টকগুলো ঘটেছে, তখন হয়তো ভাববে যে এগুলো ঘটেছে বলে আমি বলছি, তাই না? ভাবুক, বাট ইটস ওকে। দেখুন ঘটনাটা আমি আমার জীবন থেকে এটা শিখেছি যে এটা স্মোকিং দিয়েই বলি, সবাই জানি আমরা সিগারেট খাওয়া খারাপ, বাট এবং সিগারেটের প্যাকেটের ওপরেও লেখা থাকে। তো ঘটনাটি সবাই সব কিছুটা জানে। এখন ঘটনা হচ্ছে কেউ যদি সেই পথে না চলতে চায়, তাকে, যে ঘুমিয়ে আছে তাকে ঘুম থেকে তোলা, যে ঘুমানোর ভান করছে তাকে কি করে ঘুম থেকে, ঠিক আছে? তো যে যেটা ভাবছে ভাবুক, তাতে কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করব যারা এই জিনিসটা আসলে জানতে চায়, আসলে শিখতে চায়, আসলে গ্রহণ করতে চায়, জরুরি নয় সবাই করবে। তাহলে স্যার সবাই করলে আপনার শিক্ষাটাও কোথাও না কোথাও তখন সেই গুরুত্বটা আর থাকবে না। একদম একদম। তো দেখো স্টক সিলেকশনে উই বিলিভ ইন কোয়ালিটি, নট ইন কোয়ান্টিটি। কোয়ান্টিটি কম হোক ডাজন্ট ম্যাটার। আপনার
5টা ছেলে, 10টা ছেলে, 50টা ছেলে বা 50টা স্টুডেন্ট আপনার কাছ থেকে হোক, কিন্তু 50টাই যেন একদম কোয়ালিটিওয়ালা হোক। একদম একদম। দেখো স্টক সিলেকশন যেটা আমরা করি অনেক রকমের ওয়ে আছে, তবুও দেখো আমরা সবসময় চেষ্টা করি যে সেই সেক্টরের সে যেন 1 থেকে 3-এর মধ্যে হয়, ওকে, তাই না? সো ফার্স্ট ক্রাইটেরিয়া উইল বি হ্যাঁ। যে তার সেক্টরে টপ 3 কোম্পানি। এবং এই টপ 3 এখন যদি বলে টপ 3 কোথায় খুঁজে যাবো, তখন skinner.in, এটা অলওয়েজ অ্যাভেলেবেল আছে প্লে Okay, স্টোরে, এগুলো- ওখানে ওখানে ইনস্টল করলে সে দেখতে পেয়ে যাবে টপ 3। এবং শুধু টপ 3 হলেই হবে না, এবং তার বিজনেসের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া হয়। যেমন ধরো একটা কোম্পানিকে হতে হবে ব্র্যান্ড, নাহলে তার কোনো প্রোডাক্টকে হতে হবে ব্র্যান্ড। ওকে, কিরকম? যেমন একটু উদাহরণ। যেমন ধরো দেখো ম্যাগি নাম আমরা সবাই শুনেছি, একদম। কিন্তু ম্যাগি কি কোনো কোম্পানি না ম্যাগি কোনো প্রোডাক্ট? ম্যাগি ডেফিনেটলি একটা প্রোডাক্ট, Product। বাট অনেকে ভাবে এটা কোম্পানি। কোম্পানি, ম্যাগি হচ্ছে নেসলের একটা প্রোডাক্ট, Right. তাহলে নেসলে হচ্ছে একটা ব্র্যান্ড। ইয়েস, কিন্তু ম্যাগি এমন মানে বিক্রি হয় বা কাস্টমারের বাচ্চাদের মুখেও কিন্তু ম্যাগি নামটা প্রচলিত। ইয়েস, তার মানে তাই না? নেসলে লোক কম জানে, বাট ম্যাগি সবাই জানে। ম্যাগি সবাই জানে। এরকম তুমি ধরতে পারো ফেভিকল। একদম, ফেভিকল নাম সবাই জানে, সবাই কিন্তু জানে। ফেভিকল তো কোনো কোম্পানি না, কোনো কোম্পানির প্রোডাক্ট। এখন তো আমি আপনার কথা শুনে বুঝতেই পারছি যে হ্যাঁ। ফেভিকল একটা প্রোডাক্ট। হ্যাঁ। তো এরকম- পিডিলাইট। আচ্ছা, তাই না? পিডিলাইটের নাম এবার ধরো- শুনেছি, হ্যাঁ, এবার ধরো but জকি। সেভাবে মানুষ জানে না। হ্যাঁ, সে এবার ধরো জকি। জকি। জকিও কিন্তু একটা কোম্পানি না প্রোডাক্ট? Product। কিন্তু তার যে মাদার কোম্পানি সে কিন্তু জকি নয়, একদম। সে পেজ ইন্ডাস্ট্রিজ, ও তাই না? আচ্ছা, পেজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ। তো এইরকম একটা কোম্পানিকে হতে হবে ব্র্যান্ড, নাহলে তার কোনো প্রোডাক্টই হতে হবে ব্র্যান্ড। ওকে, এবং আরেকটা ক্রাইটেরিয়া, যেমন ধরো যে সেই কোম্পানির যে প্রাইসিং পাওয়ার সেটা সেই কোম্পানির হাতেই থাকতে হবে। সো মানে যেমন ধরো, controlling price, হ্যাঁ, মানে যেমন ধরো monopoly এক্সাম্পল ব্যাপারটা দিয়ে থাকে। দিই দাও, হ্যাঁ, যদি এক্সাম্পল দিই, যে দেখো যে আমাদের যে টেলিকম কোম্পানি, যেমন এয়ারটেল বলো, ভোডাফোন বলো, বা এখন জিও। জিও এসছে বলো, এদের কিন্তু নিজেদের হাতে কোম্পানি থাকলে ওদের প্রাইসটাকে বাড়ানোর ক্ষমতা নেই। এখন এয়ারটেল চাইলেও প্রাইস কিন্তু বাড়াতে পারবে না। প্রাইসিং পাওয়ার নেই। তাহলে কিন্তু মানুষ কি করে পোর্ট করে যাবে ওকে, অন্য কোম্পানিতে, তাই না? হুম। তো কিন্তু নেসলে দেখো ম্যাগি 5 টাকা থেকে 7 টাকা হয়ে গেল, তুমি একটু ভালো করে দেখো 40% রেভিনিউতে জাম্প করলো, কিন্তু কাস্টমারই খাচ্ছে না ম্যাগি। নেসলে কিন্তু কিছু এসে যায় না, কিন্তু এয়ারটেল কিন্তু পারবে না নিজের প্রোডাক্টের দাম বাড়াতে, কল রেট বাড়াতে। So- এইরকম জিনিসগুলো হয়তো আমাদেরকে দেখতে হবে যে এরকম আরো 14-15 খানা 20 খানা 22 খানা ক্রাইটেরিয়া হয় ওকে। সো একটা স্টককে চুজ করতে গেলে। স্টক চুজিং এ মানে এত রকমের পিছনে তার মেহনত 14-15টা থেকে প্রায় 20-22টা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া আছে। কিন্তু এখন মানুষ কি সাধারণ পি দেখলো, আরওসি দেখলো, ইপিএস দেখলো, এইসব দেখে কি করছে, স্টকে ইনভেস্ট করে দিচ্ছে। সেটা তো অবশ্যই মানুষকে এটা যতক্ষণ না বুঝবে মানুষ হ্যাঁ। যে যেটা সবার কাছে অ্যাভেলেবেল সেই জিনিসটা মার্কেটে কার্যকরী হতে পারে হতে না। পারে না, যেটা সবাই দেখতে পাচ্ছে সেটা সবাই তাদের পয়সা কামায়। নর্মাল ব্যাপার যে ধরুন একটা বাগানে আম গাছ, একটা আমের বাগান আছে, সবাই যদি জানে এবং সবার যদি অ্যাক্সেস থাকে, শেয়ার মার্কেটে অ্যাক্সেস সবার আছে, তার মানে ওই আম বাগানটায় যদি সবার অ্যাক্সেস থাকে, তাহলে ওই আমটা থাকবে কতক্ষণ? সেই জাস্ট লাইক দ্যাট, যে একদম। যে জিনিসটা কন্টিনিউয়াসলি মানে সবার কাছে যে জিনিসটার ইনফরমেশন থাকবে সেটা বেশি দিন কার্যকরী হবে না। একদম। তো আজকে যাই হোক আপনার কাছ থেকে যেটা বুঝলাম যে নো স্টপ লসে আমরা স্টকের উপরে স্টপ লস লাগাচ্ছি, একদম। এবং স্টপ লস লাগানোর জন্য আমরা 14 থেকে 20-22 খানা এবং ক্রাইটেরিয়ার একদম, এবং ওই ক্রাইটেরিয়া গুলো আমরা এমন ভাবে একটা ফর্মুলা আকারে সিলেক্ট করে রাখি যেখানে ওই ক্রাইটেরিয়াতে স্টক পড়লে অটোমেটিক আমাদের কাছে চলে আসবে। ওকে ওকে, সো দ্যাটস মিন ইজ ইট লাইক মানে কোনো সফটওয়্যার? না, সফটওয়্যার ঠিক না, ওটা আমাদের স্ক্রিনারেই পাওয়া যায়। মানে আচ্ছা, স্ক্রিনারেই আচ্ছা। তুমি সফটওয়্যার, তুমি ফর্মুলা তুমি পুট করতে পারো, আচ্ছা, এবং আচ্ছা। ওখানে তোমার অটোমেটিক স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ এগুলো চলে আসে। ওকে ওকে ওকে, এবং ওখান থেকে তুমি ধরো 7,500 কোম্পানি আছে অর্পণ, আচ্ছা। এখানে তুমি সব স্টকে তুমি পারবে না একদম দেখতে, বাস্তব বাস্তব, তাই না? তো তোমাকে এখান থেকে মিনিমাইজ করতেই হবে। একদম। তো আমরা কি করেছি, এরকম লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ, মিড ক্যাপকে একদম মিনিমাইজ করে ওই 300 থেকে 350 মধ্যে নিয়ে চলে এসেছি। ওর মধ্যে আমার লার্জ ক্যাপও আছে, স্মলও আছে, মিডও আছে, তাই না? ওর মধ্যে রিসার্চ করতে আমার কি হচ্ছে, অনেক বেশি সুবিধা হচ্ছে। দেখো আমি যদি কোনো ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করি, হুম, আমি কি প্রতিদিন ব্যাংকে যাই ম্যানেজারের সঙ্গে দেখা করতে, এসে দেখুন তো ফিক্সড ডিপোজিটটা বাড়লো কিনা। একদম একদম আমি যদি কোনো মিউচুয়াল ফান্ড কিনি, আমি কি ডেলি খুলে খুলে দেখি একদম। কতটা বাড়লো ন্যাপটা। সেরকমই আমি যদি স্টক কিনি, তাহলে আমি কেন ফোনটা নিয়ে বসে থাকি, ডেলি দেখছি কতটা দাম বাড়ছে। একদম। তার মানে কি আমার কোথাও ভয় আছে ভয় আছে, যে আমি যে স্টকটা কিনি সেটা পড়ে যেতেও পারে? ব্যাস, ভয় আছে মানে সেখানে প্রপার নলেজ নেই, নলেজ নেই, প্রপার গাইডেন্স নেই। বাস। তার মানে আমি যে স্টকটা কিনছি সেই স্টকটাকে আমি, তার পিছনে এমনই আমার কঠিন রিসার্চ আছে যেটাতে আমার মনে ভয়টা চলে গেল। স্যার আজকে একটু আপনাকে মানে মানে আমরা এটার একটা পার্ট 2 আবার নিয়ে আসবো, এবং এখানে স্যার আমার আপনার কাছে রিকোয়েস্ট, এবং ডেফিনেটলি আমার ভিউয়ার্সরাও চায় যে
আপনি একটা নো স্টপ লস একটা স্ট্র্যাটেজি আমাদেরকে দেবেন এবং প্রপারলি স্ক্রিনে আমাকে দেখিয়ে দেবেন কিভাবে আপনি স্টক সিলেকশন করছেন এবং তাতে কি কি ক্রাইটেরিয়া একদম। লাগাচ্ছেন এবং একটা মানে প্রপার নো স্টপ লস স্ট্র্যাটেজি আমার চাই। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অবশ্যই দেখাবো। ভিউয়ার্সদের এতে উপকৃত হবেন তারাও, এবং একদম। যারা আসতে চাইছে স্টক মার্কেটে তারা অবশ্যই আসুক, কিন্তু আসার আগে শিখে আসুক। কোথাও না কোথাও গুরু বিনা মুক্তি নাই, তুমি যে ওয়ার্ডটা একদম, বলেছিলে, এবং একদম। এটাই আমাদের ট্যাগলাইন, গুরু বিনা একদম। মুক্তি নাই। সত্যিকারের এই মার্কেটে কমসে কম বিশেষ করে গুরু বিনা মুক্তি নাই। একদম। একটা প্রপার গুরুর কাছ থেকে অবশ্যই সঠিক নলেজ নিয়ে, সঠিক শিক্ষা নিয়ে এই মার্কেটে আসা উচিত, না হলে কিন্তু যখন তখন অ্যাক্সিডেন্ট হবে এবং পুরো ক্যাপিটাল উড়ে যাবে। আমার মানে আমার গুরু আপনি, এবং এই গুরু বিনা মুক্তি নেই, এটা আমি আমার মানে আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম হ্যাঁ। তখন আমি এই জিনিসটা আমার একটা মহারাজের কাছ থেকে শুনেছিলাম। তো বাস্তবে এই জিনিসটা নিয়ে অনেক ব্যাখ্যাও আছে। তো শুধুমাত্র শেয়ার মার্কেট না, জীবনের প্রত্যেকটা জায়গাতেই প্রকৃত গুরুটা খুব জরুরি। দরকার। তো যাই হোক স্যার, ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আমি আবার আপনাকে বলছি, নেক্সট সেশনে আমরা কিন্তু আপনার কাছ থেকে একটা নন স্টপ লস স্ট্র্যাটেজি নেব। পুরো স্ক্রিনে কিভাবে আপনি স্টক সিলেকশন করছেন সমস্ত কিছু কিন্তু আপনার কাছ থেকে জেনে নেব। অবশ্যই এখানে লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ, মিড ক্যাপ সিলেক্ট করার 3 রকমের ক্রাইটেরিয়া হয়। ওকে। ঠিক আছে, সেই ক্রাইটেরিয়াতে পড়লে তবে লার্জ ক্যাপ সিলেক্ট হলো বা মিড ক্যাপ স্মল ক্যাপ সিলেক্ট হলো। এবং যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো কিন্তু যে স্মল ক্যাপের জন্য আলাদা, স্মল মিডের জন্য এবং লার্জ ক্যাপের জন্য কিন্তু আলাদা। মানে এই স্ট্র্যাটেজি লার্জ ক্যাপে কাজ করবে, আবার লার্জ ক্যাপের স্ট্র্যাটেজি স্মল ক্যাপে কাজ করবে, এটা কিন্তু নয়। প্রত্যেকের জন্য আমরা আলাদা আলাদা স্ট্র্যাটেজি ইউজ করি। অবশ্যই তুমি যখন আমাকে রিকোয়েস্ট করছো পরের একটা কোনো ভিডিওতে আমি কিন্তু অবশ্যই তোমাকে ওটা দেখিয়ে দেবো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তো চলুন, আজকে আমরা প্রণবেন্দু বাবুর সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি এগুলো আপনাদের কামিং ট্রেডিং জার্নিতে কাজে লাগবে। তো যে বিষয় মানে যে জিনিসগুলো আমরা বুঝলাম, যে সত্যিকারের শেয়ার মার্কেটে যদি আমরা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে চাই, আমাদের প্রকৃত গুরুর প্রয়োজন। কারণ প্রকৃত গুরুই আমাকে পারবে প্রকৃত শিক্ষা দিতে, যে শিক্ষা আমি ডিসিপ্লিনের সাথে প্র্যাকটিস করে আমার ট্রেডিং জার্নি আমি সফল করতে পারবো। এবং তার সাথে প্রণবেন্দু স্যারের নো স্টপ লস স্ট্র্যাটেজি আসতে চলেছে, যেটা উনি স্ক্রিনে প্র্যাকটিক্যালি করে দেখাবেন। যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো বলবেন। স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপের 3টে বিভিন্ন ক্যাপ অনুযায়ী বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেগুলো উনি স্ক্রিনে দেখাবেন। এবং যারা শেয়ার মার্কেটে আছেন বা যারা শেয়ার মার্কেটে আসতে চান, নট অনলি ইন শেয়ার মার্কেট হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটেই আপনারা যদি আসতে চান, তাহলে প্রপার নলেজের সাথে, প্রপার গাইডেন্সের সাথে আসুন। আদারওয়াইজ নিজের ক্যাপিটাল শুধুমাত্র কিছু মানুষের মানে ভুল গাইডেন্সে নিজের ক্যাপিটালটা নষ্ট করবেন না। যাই হোক, এর সাথে ডেফিনেটলি প্রণবেন্দু স্যারও বললেন, আমিও ওনাকে রিকোয়েস্ট করলাম, নেক্সট সেশনে আমরা একটা নো স্টপ লস স্ট্র্যাটেজি নিয়ে আসছি, যেটা উনি স্ক্রিনে নিজে হাতে করিয়ে দেখাবেন। তার যেসব প্রপার ক্রাইটেরিয়া আছে সেগুলোও আপনাদেরকে দেখাবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ক্যাপিটাল বাঁচিয়ে চলুন। ধন্যবাদ।